জেএনপাস ইউজি 2024 এবং এএনএম জিএনএম 2024 এর কাউন্সিলিং রিলেটেড বেশ কিছু প্রশ্ন কমেন্টে করছো। তো দুটোরই একই অ্যান্সার হবে, মানে ধরো জেএনপাস ইউজি মেনশন করে কিছু স্টুডেন্টস দেখছি মেসেজ করছো, আবার জিএনএম এএনএম মেনশন করেও কিছু স্টুডেন্ট মেসেজ করছো, এবং কোয়েরিজ গুলো তোমাদের সেম এবং অ্যান্সার গুলো সেমই হবে, মানে প্রসিডিওরটা সেম হবে। মানে কাউন্সিলিং রিলেটেড ডিফারেন্ট প্রসিডিওর নিয়ে তোমরা বিভিন্ন ডাউটস গুলো আমাকে মেসেজ করেছো এবং ভিডিওতেও কমেন্ট করে জানিয়েছো। তো সেইগুলোকে আমি একসাথে করে যা যা তোমাদের কোশ্চেন্স গুলো আছে, অনেক মানে অনেকে সেমি কোশ্চেন জানতে চাইছো, তার মানে এই জিনিসগুলোই তোমাদের যারা জেএনপাস ইউজি বা এএনএম জিএনএম এর এন্ট্রান্স এক্সাম দিয়েছিলে, রেজাল্ট বেরিয়েছে, তাদের এই ডাউটগুলোই ক্রিয়েট হয়েছে। তো সেটা নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে? মানে ওই ডাউটসগুলো আশা করি তোমাদের ক্লিয়ার হবে। তোমরা যেগুলো জানতে চেয়েছো সেটারই আমি অ্যান্সার আজকে এই ভিডিওতে করে দিচ্ছি। দেখো, প্রথমেই মানে সব কোশ্চেন্সগুলো তোমাদের কাউন্সিলিং রিলেটেড। তো তার মধ্যে প্রথমেই একটা কোশ্চেন সবাই করছো যে ম্যাম কাউন্সিলিং কবে থেকে স্টার্ট হতে পারে। তো দেখো, মোটামুটি ধরে নাও সেপ্টেম্বর মাসে তোমাদের কাউন্সিলিং কিন্তু শুরু হয়ে যাবে। যেরকম আমরা জানতাম যে রেজাল্ট আসবে তার ঠিক আগে ফাইনাল অ্যান্সার কি পাবো এবং তারপরেই রেজাল্ট আউট হয়ে যাবে। তো সেটাই হয়েছে, এবং তারপরেই আমরা জানতে পারছি কি যে কাউন্সিলিং মোটামুটি আমি যদি জেএনপাসটা বিশেষ করে দেখি, সেপ্টেম্বরে কিন্তু কাউন্সিলিং স্টার্ট হবে এবং তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এই নয় যে আজকে নোটিশ এলো কাল থেকে কাউন্সিলিং শুরু হয়ে গেল, তুমি টাইম পাবে। ধরে রাখো সেপ্টেম্বর থেকে স্টার্ট হচ্ছে, এবার তবু তোমরা জানো যে বিভিন্ন রকম বিশৃঙ্খল পরিস্থিতি মধ্যে দিয়ে আমরা চলছি। তো তার ভিতরেই যতটুকু সেটাকে মানে মেনটেন করে নিয়ে টাইম শিডিউল করা যায় সেটা অবশ্যই তোমাদেরকে জানানো হবে। এই নয় যে আজকে বলে কালকে থেকে কাউন্সিলিং শুরু হয়ে যাবে, এরকমটা নয়, তোমরা সময় পাবে, সেটা নিয়ে বিচলিত হওয়ার কারণ নেই। তো এটা একটা বিষয়। তো তারপর হচ্ছে কাউন্সিলিং এর প্রসিডিওরটা। কাউন্সিলিং এর প্রসিডিওরে কি হচ্ছে না, তোমাকে ডেট শিডিউল আসবে পুরো, যেরকম ভাবে তোমাদের ফর্ম ফিল আপের ডেট, কবে টাকা প্লাস পেমেন্ট করা যাবে, রেজিস্ট্রেশন, সবকিছু চার্ট করে করে ডেট দেওয়া হয়েছিল, ঠিক সেরকমই এখানে সব ডেট দেওয়া থাকবে। রেজিস্ট্রেশন কবে হবে, চয়েস ফিলিং লাস্ট ডেট কবে, মপ আপ রাউন্ড কবে হবে, এরকম ভাবে সব ডেট কিন্তু দেওয়া থাকবে। তাহলে সর্বপ্রথম আমাদের করণীয়টা কি হবে না, সর্বপ্রথম যখনই ডেট শিডিউল আসবে তখন আমরা দেখবো কি রেজিস্ট্রেশনের ডেট সবার আগে এসে দিয়েছে, মানে সবার আগে মানে চার্ট করা থাকবে এবং সেখানে আমরা রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে সেটা দেখবে দেওয়া থাকবে। রেজিস্ট্রেশন মানে এই নয় যে আমি তো রেজিস্ট্রেশন পরীক্ষার সময় করেছিলাম, সেটা নয়। এটা হচ্ছে আমি যারা কাউন্সিলিং করব, যারা কাউন্সিলিং করতে চাইছি, ই কাউন্সিলিং করতে চাইছি, তাদের জন্য রেজিস্ট্রেশন। এটা কিন্তু আলাদা করে করতে হবে, 500 টাকা দিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং রেজিস্ট্রেশনে যেরকম তোমার পার্সোনাল ডিটেলস গুলো, নাম, ফোন নাম্বার, প্যারেন্টস এর মানে গার্জেনের নাম, মেল আইডি, এগুলো যা যা সব কিন্তু নির্ভুল ভাবে দেবে, কারণ সেগুলো কিন্তু ইউজ হবে। মানে ওখানেই তোমার নোটিশ আসবে যে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন কি কবে কি হচ্ছে বা কিছু চেঞ্জেস, সেগুলো কিন্তু সব মেল করা হবে বা মেসেজ করা হবে। তো সেই জন্য তোমার মেল আইডি, ফোন নাম্বার এগুলো যেন ঠিকঠাক থাকে, এবং এগুলো তুমি ফর্মও ফিল আপ করেছিলে, সেই সময়ও দিয়েছিলে। তো সেগুলোকে মাথায় রেখে ভালোভাবে বেশি রেজিস্ট্রেশনটা করবে। রেজিস্ট্রেশন হওয়ার পর দেখবে তোমাকে ওখানে মানে রেজিস্ট্রেশন তো একটা পার্ট হলো, রেজিস্ট্রেশনের পর দেখবে চয়েস ফিলিং এর অপশন থাকবে। চয়েস ফিলিং খুবই ভাইটাল একটা জায়গা, মানে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট চয়েস ফিলিং। এই চয়েস ফিলিং খুব ইম্পর্টেন্ট, সব স্টেপই ইম্পর্টেন্ট অবভিয়াসলি, কিন্তু চয়েস ফিলিংটাও তার মধ্যে খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা স্টেপ কাউন্সিলিং এর জন্য, সেটা তোমার জিএনএম এএনএম এর জন্য হোক বা জেএনপাস ইউজির জন্য হোক। ক্লিয়ার? তো কেন ইম্পর্টেন্ট সেটা বলি না। চয়েস ফিলিং এ তোমাকে পরপর তোমার কলেজগুলোকে অ্যারেঞ্জ করতে হবে, তুমি কোন সিকোয়েন্সে কলেজ চাইছো, মানে কোন সিকোয়েন্সে কলেজ চাইছো, মানে তোমার প্রেফারেবল কলেজগুলো কি। ধরো তুমি একটা র্যাঙ্ক করেছো, সেই র্যাঙ্কে তোমার মনে হলো যে আমি একেবারে টপ যে কলেজগুলো গভর্নমেন্ট আছে সেগুলো তো পাবো না, আমি লাস্টের দিকে মানে যে গভর্নমেন্ট কলেজগুলোতে প্রথম দিকেই ছেলেমেয়েরা যেতে চায় বা ভর্তি হতে চায় সেগুলোতে আমি পাবো না। কেন? আমার যে র্যাঙ্কটা আছে হয়তো আমার গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে, কিন্তু শিওর নয় যে মানে প্রথম দিকে গভর্নমেন্ট কলেজগুলো হবে না। তো সেই জন্য আমি কি করি না, এক কাজ করি, একটু পরের দিকে যেগুলো ফিল আপ হয় এরকম গভর্নমেন্ট কলেজগুলোকে আগে রাখি। তো সেইভাবে তুমি হয়তো
সেগুলোকে আগে রাখলে, কিন্তু কোন কোন বছর ঠিক কিভাবে সিলেকশন হচ্ছে, মানে আমি বলতে চাইছি ছেলেমেয়েরা কিভাবে কলেজ সাজাচ্ছে তার উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করবে যে কোন কলেজ আগে কতটা ফিল আপ হচ্ছে। তো সেই জন্য তুমি তোমার দিকটা মাথায় রেখে চয়েস ফিলিং করবে। তুমি র্যাঙ্ক তো দেখবেই, এবং তার সঙ্গে ধরো চয়েস ফিলিং এর সময় বিভিন্ন বিষয়, কোনো স্টুডেন্ট ধরো ভাবে যে আমি ডিস্টেন্সটা মেনটেন, মানে ডিস্টেন্স দেখবো, আমার বাড়ির থেকে কোন কলেজটা কাছাকাছি হবে, যদি আমি যাতায়াত করে পড়তে পারি সুবিধা হয়, বা আমার কাছাকাছির মধ্যে যে কলেজটা হবে আমি সেখানে পড়তে চাই, সেটা আমার প্রেফারেবল, তাহলে তারা সেই কলেজগুলোকে পরপর প্রথমে দাও। কারণ মনে হলো না আমার যে র্যাঙ্ক আছে, আমি কলকাতার দিকে মেডিকেল কলেজগুলোতে পড়ার আমার ইচ্ছে, সেটা আমার বাড়ি থেকে দূরে হোক আর যাই হোক, তো তুমি তাহলে সেই কলেজগুলোকে প্রথমে দাও। মানে আমার বলার বক্তব্য হচ্ছে এটা, তুমি যেটা চাইছো তোমার সব থেকে পছন্দের যে কলেজগুলো, তুমি যেটা নার্সিং পড়তে চাইছো বা জিএনএম এএনএম এর প্যারামেডিক্যাল কোর্স যে কিছু করতে চাইছো, তো সেই কলেজটা তোমার সব থেকে পছন্দের যে কলেজ, তুমি যেখানে কোর্স করতে চাইছো সেই কলেজটাকে আগে 1 নম্বরে দাও। তারপর যেটা না হলে আমার এটা হলে ঠিক আছে, তো সেইটাকেই 2 নম্বরে দাও। তারপরে তোমার নিজের মনের যে চয়েস সেটাকে 3-এ দাও, তারপরটাকে 4-এ দাও, এভাবে পরপর সাজাও। এবং সেক্ষেত্রে সবসময় বলবো যে স্টুডেন্টসরা মনে করছো যে আমার র্যাঙ্ক কমের দিকে এসছে, আমার গভর্নমেন্ট কলেজ হবে না, তবু তারা গভর্নমেন্ট কলেজগুলোকেই প্রথমে সব সাজাও, তারপর প্রাইভেট কলেজগুলোকে সাজাও। বোঝা গেছে? তো তাহলে এবার তুমি যখন গভর্নমেন্ট কলেজগুলোকে সাজাবে, তার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ এরকম তো তোমাদের মনে হতে পারে, কিন্তু দেখো সব গভর্নমেন্ট কলেজই মোটামুটি মোরাললেস তুমি সেম মতো ফেসিলিটি পাবে। হ্যাঁ, একটা কি না, তুমি ধরো যেসব কলেজগুলোতে পেশেন্টের চাপ বেশি, তো সেই সব জায়গায় তোমার এক্সপোজার, তুমি যখন ফাইনাল ইয়ারে যাবে, তো তোমাকে যখন ওই ডিউটি করতে হবে, বা ডিউটি একেবারে ফাইনাল ইয়ার নয়, শুরু থেকেও থাকে, তো সেই সময় তুমি যত পেশেন্টের সঙ্গে মিট করবে, ডিল করবে, তোমার এক্সপিরিয়েন্স বাড়বে। তো সেই হিসাবে আমি বলতে পারি যে গভর্নমেন্ট কলেজগুলোতে লোক সংখ্যা বেশি যেই সব এলাকায়, সেই সব জায়গায় কলকাতার দিকে কলেজগুলো মানে গুলোতে একটু কি হয় না, পেশেন্টের চাপ বেশি থাকে, তো তাই জন্য সেটাকে তোমাকে ডিল করতেই হয়, তো এক্সপোজারটা একটু বেশি থাকে। তো এই একটা বিষয় আমি বলতে পারি। সেটা ছাড়া বাকি কিন্তু মোটামুটি মোরাললেস সব ক্ষেত্রেই প্রিপারেশন বা মানে পড়াশোনা প্রায় একই রকম হবে। তো তবু সেটা তোমাদের একটা প্রেফারেন্স থাকে যে না আমি এই কলেজেই পড়বো, সেটা হতে পারে অনেকে ভাবো যে বাড়ির কাছাকাছি হলে ভালো, বা কেউ ভাবো যে না আমি খুব নাম আছে এরকম যে গভর্নমেন্ট কলেজ, সেরকম কলেজগুলোতে পড়বো, সেটা একটা নিজেদের একটা ডিসিশন থাকে তোমাদের। তো সেই মতনই আমি বলবো যে তোমরা কলেজগুলোকে চয়েস করো। কেননা আমি একটা বিষয় বলছি, ধরো যে যারা ভাববে যে আমি শুধু গভর্নমেন্ট কলেজেই পড়বো, প্রাইভেট কলেজে চান্স মানে আমি চেষ্টা করবো না, তো তারা চয়েস ফিলিংয়ে শুধু গভর্নমেন্ট কলেজগুলোকেই রাখো। তো আর যারা ভাবছো যে না আমি একটু কম খরচের মধ্যে হবে, অথরাইজড হবে, আইএনসি অ্যাপ্রুভড হবে, এরকম প্রাইভেট 2-4টে কলেজ মতন আমি দেখে রাখি যেগুলো আমার বাড়িরও কাছাকাছি, খরচটাও আমার পক্ষে সম্ভবজনক, তো সেগুলোতে যদি আমার হয় আমি একবার চেষ্টা করব ভর্তি হওয়ার। তো তাহলে সেই কটা কলেজকে গভর্নমেন্ট কলেজগুলোর পরে সাজাও। বোঝা গেছে বিষয়টা? এবার কেন আমি বলছি যে ধরো তুমি এই তো চয়েস ফিলিং তাহলে কমপ্লিট হয়ে গেল, তুমি গভর্নমেন্ট প্রাইভেট যেটা চেয়েছো যেভাবে সেভাবে অ্যারেঞ্জ করে নিয়েছো, যে চয়েস ফিলিং হয়ে গেছে কমপ্লিট, সেখানে চয়েস লকিং একটা স্টেপ থাকবে, চয়েস লক করে দিলে মানে সেখানে তুমি যা যা চয়েস করেছিলে সেটা আপলোড হয়ে গেল। এরপর কি হবে, একটা ডেট আসবে যেখানে ফার্স্ট রাউন্ড রেজাল্ট আসবে, মানে এই যে ফার্স্ট রাউন্ড যে কাউন্সিলিংটা হলো, মানে তুমি কাউন্সিলিং করলে, তুমি কলেজগুলোকে চুজ করলে, সেটার রেজাল্ট আসবে। এবার সেই রেজাল্টে দেখা গেল ধরো তুমি 5 নম্বর কলেজটা পেয়েছো, তাহলে কিন্তু 6-এর পর থেকে তুমি আরো যতগুলো কলেজকে সাজিয়ে রেখেছো সেগুলো তোমার কাউন্সিলিং থেকে বাদ হয়ে গেল। কেন না, তোমার তো পছন্দের ছিল এই কলেজগুলো, এবার যে কলেজগুলোর তোমার প্রেফারেন্স যেরকম সেই অনুযায়ী তুমি 5 নম্বর প্রেফারেবল কলেজটাকেই পেয়ে গেছো। তাই 6 থেকে 30টা ধরো তুমি কলেজ সাজিয়েছো সাপোজ, তাহলে 6 থেকে 30 পর্যন্ত বাকি সব কলেজগুলো তোমার জন্য কাউন্সিলিং থেকে বাদ হয়ে গেল। তাহলে এবার তোমাকে কি করণীয়, কি করতে হবে, তুমি 5 নম্বর কলেজটা ধরো পেয়েছো, 5 পাও 4 পাও যাই পাও,
তো সেই কলেজটায় তোমায় যেতে হবে, সেটা যত দূরেই হোক না কেন, প্রাইভেট কলেজ হোক বা গভর্নমেন্ট কলেজ হোক, ওই কলেজে তোমাকে যেতে হবে। গিয়ে সেই কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে না, তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, তোমার র্যাঙ্ক কার্ডটা জেনপাসের লাগবে, তার সঙ্গে তোমার ডমিসাইল সার্টিফিকেট, তোমার যদি কোনো কাস্টে বিলং করো কাস্ট সার্টিফিকেট, তুমি যদি নার্সিংয়ের জন্য অ্যাপ্লাই করে থাকছো তো তাহলে তোমার মেডিকেল সার্টিফিকেট, এইগুলো দরকার পড়ে। এবং তার সঙ্গে আধার কার্ড বা প্রুফ একটা কিছু, সেইগুলো নিয়ে তোমাকে গিয়ে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করে আসতে হবে এই কলেজে। এবার যদি তুমি ভাবো আমি এই কলেজটাতেই খুশি, আমি এটাতেই ভর্তি হব, তাহলে সেখানে আপগ্রেডেশন নো সাবমিট করতে হবে এবং করে সেই কলেজে অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট করে আসতে হবে অ্যাডমিশন চার্জ দিয়ে। হয়ে গেল তোমার অ্যাডমিশন প্রসেস কমপ্লিট। এরপর তুমি যখন যেরকম বলে দেবে তোমাকে এরপরে কি কি করতে হবে সেটা করলে আর ক্লাস করতে যাবে। ক্লিয়ার? আর যদি তুমি ভাবো যে না এই কলেজটায় আমি ভর্তি হব না, আমি 1, 2, 3, 4-এর মধ্যে কোনো কলেজ চাই, তাহলে তোমাকে আপগ্রেডেশন ইয়েস করে বাড়ি চলে আসবে, অ্যাডমিশন নেবে না, আপগ্রেডেশনের রেজাল্টের জন্য ওয়েট করবে। আর যারা কোনো কলেজই পাবে না ফার্স্ট রাউন্ডে, তাদেরকে কিছুই করতে হবে না, আপগ্রেডেশন রাউন্ড বা সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং যেটাকে বলা হয়, সেটার রেজাল্টে তোমার কোনো কলেজ এলো কিনা সেটার জন্য ওয়েট করতে হবে। ক্লিয়ার? তো তাহলে ফার্স্ট রাউন্ড কমপ্লিট। এবার সেকেন্ড রাউন্ড বা আপগ্রেডেশন রাউন্ড যেটা, সেই সেকেন্ড রাউন্ডে কি কি হবে তাহলে না, যে স্টুডেন্টরা অলরেডি একটা কলেজ পেয়েছিলে সে দেখবে যে তার সেই কলেজ থেকে আপগ্রেড হয়েছে কিনা। যদি আপগ্রেড হয় তাহলে যে কলেজটা পেয়েছো সেই কলেজে আবার গিয়ে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে এবং তুমি যদি চাও সেই কলেজটা তোমার পছন্দ, তুমি তাহলে সেখানে অ্যাডমিশন নিয়ে নেবে। কেন, আর তো আপগ্রেডের উপায় নেই, এরপর তোমাকে একদম মপ আপে যেতে হবে, হয় তুমি ভর্তি হও না তো তোমাকে মপ আপ রাউন্ড করতে হবে। এই ঠিক আছে? তো সেটা তোমার যেটা সেই সময়ের জন্য পসিবল, মানে তোমার মনে হবে সেটা তুমি করলে। আর যে স্টুডেন্টরা আগে যে কলেজটা পেয়েছিলে সেটাই ধরো আপগ্রেডেশনে আবার এসেছে, তো তাহলে সেক্ষেত্রে তোমার তো আর ডকুমেন্ট ভেরিফিকেশানের ব্যাপার নেই, কেন অলরেডি তুমি আবার ডকুমেন্ট ভেরিফিকেশান সেই কলেজেই করে এসেছো। এবার তুমি যদি ভাবো যে ওই কলেজেই আমি ভর্তি হব, তো সেখানে গিয়ে এবার ভর্তি হয়ে আসবে। যদি ভাবো যে না আমি ভর্তি আর হব না, আমি একবার মপ আপের জন্য ওয়েট করতে চাই, তো তাহলে তোমাকে তখন আর ভেরিফিকেশান করার দরকার নেই, তোমাকে মপ আপ রাউন্ডে আবার ফর্ম ফিল আপ করে সেই সময় প্রসিডিওরগুলো পারফর্ম করতে হবে। ক্লিয়ার? আর যে স্টুডেন্টসরা সেবার নতুন, মানে ফার্স্ট রাউন্ডে কোনো কলেজই পাওনি, সেকেন্ড রাউন্ডে প্রথম কলেজ পেলে, তাহলে তাকে সেই কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে। যদি তুমি সেখানে কলেজটা পছন্দ হয় তুমি তাহলে অবশ্যই সেখানে অ্যাডমিশন নিয়ে নেবে। যদি ভাবো যে না আমি মপ আপ রাউন্ডের জন্য যেতে চাই, তাহলে ভেরিফিকেশানটা করে আসতে হবে, অ্যাডমিশন নেবে না, মপ আপের জন্য আবার ওয়েট করবে। ক্লিয়ার? এই বিষয়টা তাহলে কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসো মপ আপ রাউন্ড। যদি এই পুরোটা কমপ্লিটের পর যে স্টুডেন্টসরা কোনো প্রাইভেট কলেজে, কোনো গভর্নমেন্ট কলেজে তখনও পর্যন্ত ভর্তি হওনি, শুধুমাত্র তারাই মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল। ক্লিয়ার? কেউ কোনো প্রাইভেট গভর্নমেন্ট কলেজে যদি ভর্তি হয়ে গিয়ে থাকো তারা আর মপ আপ অ্যাটেন্ড করতে পারবে না। যারা কোনো কলেজে তখনও পর্যন্ত ভর্তি হওনি, কলেজ পাওনি, যাই হোক, সেই স্টুডেন্টসরা মপ আপের জন্য এলিজিবল। তখন আবার তোমাকে 500 টাকা দিয়ে যেরকমভাবে প্রথমবার রেজিস্ট্রেশন করেছিলে ওভাবে মপ আপ রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন করতে হবে, আবারও কলেজ চুজ করতে হবে, কলেজ চয়েস মানে চয়েস ফিলিং করতে হবে এবং মপ আপ রাউন্ডের জন্য রেজাল্টের ওয়েট করবে। রেজাল্টে যে কলেজটা আসবে সেই কলেজে গিয়ে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান করে ভর্তি হতে হবে। কেন তারপর স্পট কাউন্সেলিং হবে কি হবে না সেটা কিন্তু একটা মানে সঠিক মানে বলা মুশকিল যে সে সময় সে বছর স্পট হবে কি হবে না। তো তাই সেটাই লাস্ট সুযোগ। তো তুমি যে কলেজ পেলে সেখানে হয় ভর্তি হবে, না হলে তোমার সেই সময় যে ডিসিশন থাকবে সেই অনুযায়ী তুমি কাজ করবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে প্রথম আমার কাজ কি না, প্রথম এখনের কাজ যদি বলো, তোমার ওই ডমিসাইল সার্টিফিকেট সবার লাগবে, সেটা রেডি করো। কাস্ট সার্টিফিকেট ইকুইভ্যালেন্ট টু ডমিসাইল সার্টিফিকেট, যাদের কাস্ট সার্টিফিকেট থাকে তাদের আলাদা করে ডমিসাইল দরকার পড়ে না। তো কাস্ট সার্টিফিকেট, ডমিসাইল সার্টিফিকেট, নার্সিং যারা পড়বে তাদের জন্য মেডিকেল ফিট সার্টিফিকেটও দরকার পড়বে, এগুলোকে তোমরা রেডি করে রাখো। এবার রেজাল্ট মানে তোমাকে ডেট শিডিউল দিয়ে দেওয়া হবে, সেই অনুযায়ী তুমি রেজিস্ট্রেশন করবে, ভালো করে ভেবেচিন্তে চয়েস ফিলিং করবে। ফার্স্ট রাউন্ডের রেজাল্ট আসবে, তারপর কি করতে হবে তোমাদের বলে দিলাম, তারপর সেকেন্ড মপ আপ, এভাবে পরপর স্টেপ বাই স্টেপ বিষয়গুলো চলবে।
চলবে। আশা করি বিষয়গুলো তোমাদের বোঝাতে পেরেছি। এরই সাথে বলে রাখি যে এনপাস ইউজি 2025-এ যদি কেউ চাও প্রিপারেশন নিতে, তারও কিন্তু ক্লাস স্টার্ট হয়ে গেছে। অ্যাচিভার স্টাডি সেন্টার অ্যাপটাকে ইনস্টল করে নাও, ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্ক পাবে, বা তুমি প্লে স্টোর থেকেও ইনস্টল করে নিতে পারো। ইনস্টল করার পর স্টুডেন্ট অপশানে ক্লিক করে লগ ইন করবে, করলে স্টোর অপশানে যাবে, স্টোর অপশানে ক্লাসের দেখবে জেনপাস ইউজি 2025-এর একটা অপশান পাবে, সেটা ক্লিক করলে পরে তোমার অ্যাডমিশনের প্রসেসগুলো চলে আসবে, মানে ফিস পেমেন্টের অপশানও পেয়ে যাবে, অ্যাডমিশন নিয়ে নেবে, নিলে কিন্তু তুমি রেগুলার ক্লাস পাবে। রেগুলার ক্লাস কিভাবে পাবে? লাইভ অনলাইন ক্লাস হবে, সেই ক্লাসগুলো লাইভ ক্লাসের পর অলরেডি মানে লাইভ হয়ে যাওয়ার পর লাইভ স্ট্রিমিংয়ের কিছু সময় পর সেগুলো রেকর্ডেড ফর্মে তোমার অ্যাপে থেকে যাবে, যাতে তুমি দরকার মতন আবার ওগুলোকে রিভিউ করতে পারো। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, লজিক্যাল রিজনিং, ইংলিশ 5টা সাবজেক্টেরই কিন্তু থিওরি ডিসকাশন ক্লাস, তার এমসিকিউ প্র্যাকটিস, মক টেস্ট, মান্থলি টেস্ট, ডাউট ক্লিয়ারিং ক্লাস সব কিছুই এর মধ্যে ইনক্লুডেড আছে। তো কারোর যদি মনে হয় ক্লাসের দরকার, তোমরা অবশ্যই অ্যাডমিশন নিতে পারো। এবং কিভাবে ক্লাস হয় বা সেই রিলেটেড আরও যদি কিছু কোয়ারিজ থাকে, স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। তো সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।